আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি টেলিং। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। আজকের বিষয় হচ্ছে কিবোর্ডের ব্যবহার, অর্থাৎ কিবোর্ডের ব্যবহার বলতে কিবোর্ডের প্রতিটা কিয়ের ব্যবহারকে বলা হয়ে থাকে। তো আসুন দেখি কিবোর্ডের ব্যবহারগুলো কী কী। প্রথমেই দেখবো আমরা পিন স্ক্রিন। আমরা ডাক করা অংশ থেকে দেখতে পাচ্ছি পিন স্ক্রিন। পিন স্ক্রিনের কাজ কি? আমরা বিভিন্ন প্রকার স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে পিন স্ক্রিনের কাজটা ব্যবহার করে থাকি। স্ক্রিনশট আমরা কোন কাজের ক্ষেত্রে করতে পারি? যেমন একটা ভিডিও চলছে, তার মিডিল কোনো একটা পর্যায়ে আমরা কোনো একটা ডকুমেন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্ক্রিনশট দিতে পারি। বা কোনো ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে আমরা ডাউনলোড লিঙ্ক না থাকলে সেখানেও স্ক্রিনশট দিয়ে থাকি। বা মেসেঞ্জারের কনভারসেশন বা আদার্স যে কোনো ক্ষেত্রে আমরা যখন স্ক্রিনশটের প্রয়োজন পড়বে তখন আমরা কীভাবে স্ক্রিনশটটা দিতে পারি সেটা কম্পিউটার বা ল্যাপটপে, সেটাই আজকে আমরা দেখব। সাপোজ মনে করি আমি একটা ভিডিও অন করি, এই ভিডিওটা আমরা যদি প্লে করি, আমরা যদি এখানে ভিডিওটা স্ক্রিনশটের প্রয়োজন পড়ে, দেখি এখানে যদি আমার স্ক্রিনশটের প্রয়োজন পড়ে তাহলে আমরা কোন বাটন ক্লিক করব? পিন স্ক্রিন। তবে পিন স্ক্রিন শুধু না, আমরা পিন স্ক্রিনের সাথে উইন্ডো বাটনটাও ক্লিক করতে হবে। উইন্ডো বাটনটা হচ্ছে এই যে, এটাকে বলা হয় কি উইন্ডো বাটন। আমরা ড্র্যাগ করা অংশটাকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কি উইন্ডো বাটন। আপনারা একটু লক্ষ্য করুন উইন্ডো বাটন কোনটা। ওকে, আপনারা যারা কিবোর্ডের প্রথম পার্ট ক্লাস করেননি সেই ক্লাসটা করে আসবেন। ওকে, তাহলে আমরা উইন্ডো বাটন প্লাস পিন স্ক্রিন যদি ক্লিক করি তাহলে স্ক্রিনশট হয়ে যাবে। উইন্ডো বাটন ক্লিক করে ধরে অবস্থায়, আমি একটু ভিডিওটাতে যাচ্ছি আবার, উইন্ডো বাটন ক্লিক করে ধরে অবস্থায় আমরা যদি পিন স্ক্রিনের উপর ক্লিক করি তাহলে এটা আমার স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশট হয়ে যাওয়ার পর এটা আমার কোথায় গেল একটু দেখিয়ে আসি। এটা গেছে আমার ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা পিকচার, আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে পিকচার, এই পিকচারে আমার এই স্ক্রিনশটটা চলে গেছে। একটু লক্ষ্য করুন, এই যে পিকচারে স্ক্রিনশটটা আমার চলে গেছে। ওকে, এইভাবে আমরা স্ক্রিনশট দিতে পারি। আরেকটা কি কাজের ক্ষেত্রে, যেরকম আমরা যদি ওয়ার্ডে এই স্ক্রিনশটটা আমার প্রয়োজন হয়, একটা নতুন ডকুমেন্ট ওপেন করি, ওয়ার্ডে যদি সেই স্ক্রিনশটটা প্রয়োজন হয় তাহলে Ctrl+V, অর্থাৎ কন্ট্রোল প্রেস করে ভি প্রেস করলেই কি হয়ে যাবে, আমার এইটাকে কি হয়ে যাবে, চলে আসবে। দেখি আমরা লক্ষ্য করি, এই যে Ctrl+V। এখান থেকে আপনারা সেভ করতে পারবেন। কীভাবে সেভ করতে পারে এখান থেকে একটু দেখে নিই। Ctrl+V প্রেস করার পর এমএস ওয়ার্ডে তারপরে এই যে সার্চ অপশান আছে না, সার্চ অপশানের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর লিখব স্লিপিং টুল, SNI দিলেই চলে আসবে স্লিপিং টুল। স্লিপিং টুলের উপর মাউসের লেফট বাটন আমরা ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার পর একটা ডকুমেন্ট বা একটা টাইটেল ওপেন হবে, স্লিপিং টুলের টাইটেল বক্স। সেখানে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর যেটুকু অংশ আমার প্রয়োজন সেইটুকু অংশ মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে আমরা ড্র্যাগ করে টেনে নেব। টেনে নেওয়ার পর কি হয়ে যাবে, আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর এটা আমরা যেখানে সেভ করে রাখতে চাই সেখানে অপশানটা চুজ করে দেবো। এখানে আপনার ডিভাইস লোকেশন দিয়ে আছে, আমরা যেখানে সেভ করেছি, যেরকম আমি যদি চাই ডেস্কটপে সেভ করব, ডেস্কটপের উপর ক্লিক করব। ডেস্কটপের উপর ক্লিক করার পর এখানে নাম লিখে দেবো, ক্যাপচার 1 বা ক্যাপচার, আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। এবং সেভ অ্যাজ টাইপ থেকে জেপিইজি মোডটা সিলেক্ট করব। জেপিইজি মোড হচ্ছে পিকচার মোড। এই মোডগুলো আলোচনা করতে হলে লং বিস্তারিত আমরা গ্রাফিক্সের ক্লাসে এই মোডগুলো সম্পর্কে ভালোভাবে বিস্তারিত সম্পর্কে জেনে নেব। ওকে, তো আমরা জেপিইজি মোডটা সিলেক্ট করে দেবো। তারপর কোথায় ক্লিক করবো, সেভে ক্লিক করবো। এখন আমরা দেখি কি এটা আমার ডেস্কটপে সেভ হয়েছে কিনা। এটা মিনিমাইজ করে রাখলাম। ওকে, এখন আমরা দেখি এই যে ক্যাপচার, আমরা যে ফাইল নেমটা দিয়েছিলাম এখানে আপনি আপনার নামও দিতে পারেন। তো আমরা ক্যাপচারে রেখেছিলাম, ক্যাপচারের উপর ক্লিক করি, এই যে আমার এটা কি স্ক্রিনশট পিকচার মোডে সেভ হয়ে গেছে। তো এইভাবে পিন স্ক্রিনের মাধ্যমে আমরা যে কোনো কাজে যে কোনো বিষয়ে আমরা কি করতে পারি, স্ক্রিনশটটা দিতে পারি। ওকে, এরপরে কাজ কি, এরপর আছে স্কলার লক। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন। এরপর যে জিনিসটা আছে আমি একটু ড্র্যাগ করে দেখাই দিই। এই যে এই বাটনটাকে বলা হয় কি স্কলার লক। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, স্কলার লক। যদিও স্কলার লকের আগে প্রয়োজন পড়তো, এখন স্কলার লকের খুব একটা কাজ নাই বললেই চলে। তো আগে কি কাজের ক্ষেত্রে স্কলার লকটা ব্যবহার করা হতো, মাউসের দেখবেন যে চাকার মতন যে বাটনটা আছে সেটাকে বলা হয় স্কলার বাটন বা মাউস পয়েন্টার। এই বাটনটার কাজই আগে করা হতো। তবে এখন আপডেট ভার্সনগুলোতে, আপডেট সফটওয়্যারগুলোতে এই কাজটা নাই। যদি আমরা এক্সেলটা ওপেন করি, এক্সেলে আমরা কিছু কাজ দেখতে পারবো। যেরকম সেলে যদি আমরা ক্লিক করি, কার্সর মুভমেন্ট কি আমরা আগে দেখেছি, অ্যারো কি, এটাকে কার্সর মুভমেন্ট কিও বলা হয়। এই যে এই কিগুলোকে দেখেন, এই কিগুলোকে বলা হয় কি কার্সর মুভমেন্ট কি।
এই কিগুলোকে কী বলা হয়? কার্সর মুভমেন্ট কি। তো এই কিগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি? দেখেন, আমরা যদি কার্সর মুভমেন্ট কি ডাউন অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন আমার কি হচ্ছে, সেলগুলো নিচে ক্রমান্বয়ে একটা একটা করে আসছে, ঠিক আছে। এবং মাউস থেকে আমরা যদি ওই চাকাটা ঘোরাই, তাহলে কি হচ্ছে, এটা উপর নিচে হচ্ছে। কিন্তু আমরা যদি এই স্কলার বাটন ক্লিক করি, তাহলে এইখানে একটা দেখেন ছোট্ট স্কলার বলে একটা লাইটিং আছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে এক ধরনের লাইটিং আছে। এটা 3টে লাইটিং আছে। 3টে লাইটিং কখন অন হবে, কোনটার কী কাজ, আমরা বিস্তারিত আজকে জানিয়ে নেব। তো লাস্টে যে লাইটিংটা, আমরা যদি স্কলার বাটনে ক্লিক করি, লাস্টের লাইটিংটা অন হয়ে যাবে। তারপর যদি আমরা এই কার্সর মুভমেন্ট কি প্রেস করি, দেখেন আরেকবার কি হয়েছিল, যখন আমরা স্কলার লক অফ ছিল, তখন আমরা যখন মাউসের কার্সর অ্যারো কি ডাউন অ্যারোতে ক্লিক করছিলাম, তখন নিচে আসলো, আপ অ্যারোতে ক্লিক করলো উপরে আসছিলো, লেফট অ্যারোতে ক্লিক করলো লেফটে যাচ্ছিলো, এবং রাইট অ্যারোতে ক্লিক করলো রাইটে যাচ্ছিলো। কিন্তু যখন কার্সর লক ওপেন থাকবে, তখন আমরা যদি আপ অ্যারোতে ক্লিক করি, তাহলে উপরে যাবে। উপরে কিন্তু সেল যাচ্ছে না, দেখেন আমার পুরো সিটটাই উপরে যাচ্ছে। এবং ডাউন অ্যারোতে ক্লিক করলে কি হচ্ছে, এটা নিচে আসছে, যেটা আমরা মাউসের স্কলার বাটন ঘুরিয়ে এই কাজটা করতে পারি, ঠিক আছে। সেটা আমরা স্কলার বাটন অন করা অবস্থায় অ্যারো কিয়ের মাধ্যমে বা কার্সর মুভমেন্ট কিয়ের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। যদিও এটার আর এখন প্রয়োজন পড়ে না। তো আমার পূর্বের নেয় আবার স্কলার লকে ক্লিক করার পর পূর্বের অবস্থায় ফিরে আসবে। দেখুন আমার স্কলার লকে ক্লিক করলে লাইটিংটা অফ হয়ে যাবে। এই যে এখানে এই লাইটিংটা অফ হয়ে যাবে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এই লাইটিংটা অফ হয়ে যাবে, তাহলে ভাববেন কি স্কলার লকটা অফ আছে। ওকে, এরপর যদি আপনার এক্সেলে যে আবার ঠিক তেমনভাবে আপ অ্যারোতে ক্লিক করেন, আপ হয়ে যাবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে নিচে আসবে, ঠিক আছে। ওকে, এরপর যেটা আছে পেজ ব্রেক, এটাকে বলা হয় পেজ ব্রেক। তো এটার আপাতত খুব বেশি কাজ নাই এখানে, আর এই কাজটা প্রয়োজন পড়ে না। ওকে, এরপর যে কাজটা ইনসার্টের কাজ কি? ইনসার্টের কাজটা আমরা একটু দেখি। ইনসার্টের কাজও ওয়ার্ডের ক্ষেত্রে কাজ করে না। ওয়ার্ড এটা 7 ভার্সন, 13 ভার্সন এবং পরবর্তী নেক্সট যে ভার্সনগুলো আছে সেই ভার্সনে ইনসার্টের কাজ করে না। ইনসার্টের কাজ 2003 ভার্সনে কাজ করতো। তবে এক্সেলে ইনসার্টের কাজটা আমি একটু দেখাই নিতে পারি। এক্সেলে যেরকম আমরা লিখেছি, ইফ হি হ্যাড বিন এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস। যদি আমরা এর সামনে কার্সরটা রেখে, কার্সর বলতে দ্বন্দ্বমান দাড়ির মতো, যেটা পিলিক করে জলে এবং নিবে, আপনারা এইখানে লক্ষ্য করতে পারবেন পিলিক করে জ্বলছে নিমছে, এটাকে বলা হয় কার্সর। ওকে, এখানে যদি আমরা যে কোনো কিছু টাইপ করি, যেরকম আমি যদি লিখি, দেখেন যে কোনো কিছু টাইপ করলে কি হলো, এই লেখাগুলো যে পরবর্তী লেখাগুলো ছিল সেই লেখাগুলো সামনে অর্থাৎ পিছনে সরে যেয়ে এই ঢাকা যে ওয়ার্ডটা লিখলাম এই ওয়ার্ডের জায়গা তৈরি করে দিল। কিন্তু আমরা যদি ইনসার্টে ক্লিক করি এবং এখানে কার্সরটা রেখে যদি লিখি DAZK, তাহলে দেখেন তাহলে কি হচ্ছে, আমার পরবর্তী লাইনে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো ইরিজ হয়ে যাওয়ার পর নতুন যে ওয়ার্ডটা আমরা ক্লিক করলাম সেই ওয়ার্ডটা বা সেই ক্যারেক্টারগুলো জায়গা দখল করে নিয়েছে। অর্থাৎ ইনসার্ট বাটন ক্লিক করা অবস্থায় যেটা আমরা লিখবো বা যেটা আমরা রাইটিং করব, সেটা পরবর্তী ওয়ার্ডগুলো মুছে ফেলে জায়গা দখল করে সেই স্থানে আমার প্রতিলিপিত হবে। ওকে, এটা হচ্ছে ইনসার্টের কাজ। এরপরে যে কাজ